মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা, আমার অভিভাবকরা বলতে পারেন আমার দেখা একজন সেরা বুদ্ধিজীবী মানুষ। ওনার লেখা আমি আগে পড়িনি, উনি যখন মন্ত্রী ছিলেন হঠাৎ একটি বই গত পড়ে ওনার প্রতি আমার আকস্মিকতা বেড়ে গেল। ওনার পর্যালোচনা বিশ্লেষণ, যেটা অনেক সময় বামপন্থী আন্দোলনে ছিলাম, অত্যন্ত বাস্তবসম্মত। পূর্ণেন্দু বসে তিনি প্রাক্তন মন্ত্রী এবং এটার থেকে একটা পুরো আমি জানতে পেরেছি দোলাটি আমাকে বলে কিন্তু আসার জন্য পূর্ণেন্দুরা নির্দেশ করেন। পূর্ণেন্দু আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আর বিধায়কই বিধায়ক ছিলেন, আমার থেকে অনেক সিনিয়র মোস্ট মানুষ। এবং আমি যেহেতু একটি পুরসভার চেয়ারম্যান, যেমন একটি অংশে উনি বিধায়ক ছিলেন, খুব মৃত্যু নিয়ে খুব সম্মান নিয়ে তিনি কাজ করেছেন। রাজনীতির মানুষ ওনার কাজকে চিরকাল মনে রেখেছে, তার মনে রাখবে। এখানে উপস্থিত আরেকজন শুধু আমাদের সাংসদ দুলা সেন, তিনিও জ্ঞানের পরিধি থেকে আমাকে অনেক আমার বন্ধু বান্ধব বলছিল যে আমি যদি একটা ছোট নলেজ হয়তো ধারণা একটা আছে, কিন্তু উনি আমাকে একবার বুঝিয়ে দিয়ে যে ধরনের ব্যাখ্যা করেছিলেন আমি খুব অত্যন্ত আগ্রহশীল ছিলাম। উনি যখন বললেন যে একটু আমরা এখানে করছি, আমাদের একটু করছি, আমি পঞ্চায়েত মেম্বার এখানে এসেছেন রবিউল এবং কৌশিক, দুজনে স্থানীয় মেম্বার সঙ্গে ইন্ট্রোডিউস করেছিলাম যে কোনো ব্যাপারে সাহায্য করবেন এবং প্রচার করেছি। প্রচারে খুব ভালো সাড়া পেয়েছে। প্রচারে মানুষ মানে নিউট্রনের মানুষ এটা মধ্যে জৈবিকতার জন্য রয়েছেন। দীর্ঘদিন বাদে দেখা শ্রমিক পর্যন্ত একসঙ্গে রাজনীতি করতাম। দীর্ঘদিন আমার নেতাই ছিলেন, আমার নেতাই ছিলেন, খুব সুন্দর মানে মানুষ। এবং ওনার স্ত্রী আমার ছাত্র নেতা ছিলেন, না মানে ছাত্র নেতা ছিলেন ওনার স্ত্রী আমার কলেজে। প্রথম জীবনে যখন কলেজে প্রবেশ করেছিলাম তখন আমি মতিঝিলের ছাত্র, মতিঝিল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ফলে সুমিতাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আমার নিজের সহিত আমার অত্যন্ত শ্রদ্ধা। আপনারা সব গুণীজন মানুষ আছেন, আপনাদের সামনে বক্তব্য রাখা একটু ভালো লাগে। তো জৈব কথা আমাদের যে নিউটন জৈব কথা বিশেষ করে নেতৃত্বে দিচ্ছেন, তাকে আমি স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকার এটাকে একটা ভাবনা দিয়েছেন, ব্যবস্থাপনা দিয়েছেন। এবং আমরা সবসময় দেখুন আজকের প্রজন্ম এরকম হয় যখন কোনো কাজ থেকে সরে যায় সরকারি কাজ থেকে, তখন আমরা অন্য কাজ করি, সাধারণ কাজ করি। কিন্তু পূর্ণানন্দ এমন একজন মানুষ, এরপর তার জ্ঞানের গভীরতা, এরপর তার বিষয়, এটাকে তিনি একটা করেছেন নিউটন বিধানসভা এলাকা যে নতুন মানুষ বাস করছেন আমাদের এখানে। তাহলে এই ধরনের আমি আপনাদের বুকলেট থেকেই পেলাম যে খাদ্য ওষুধের থেকে গুরুত্বপূর্ণ। আর আজকে হচ্ছে ফুড সেফটি ডে, এই খাদ্য নিরাপত্তা দিবস। খাদ্যের নিরাপত্তা যে কোনো আমাদের আমার সারা পৃথিবীতে আমরা সংগ্রামের কথা বলি, শ্রেণী সংগ্রামের কথা বলি, খাদ্য নিয়ে দেখবেন খাদ্য নিয়ে একটা বিন্যাস আছে। একদল মানুষ খাদ্য ভালো খায়, তার বুঝে না, একদল মানুষ কোনো কারণে খাদ্য গ্রহণ করে। কিন্তু খাদ্যে যে কম পয়সার ব্যাপারটাকে গ্রহণ করা যায় এবং সঠিক খাদ্য পাওয়া যায়, সেটাকে জৈব খাদ্য এর কোনো বিকল্প হয় না ব্যবস্থাপনা ইত্যাদিতে। এবং আমাদের দরকার কনসাসনেস, যে কোনো আমি এটাকে একটা মুভমেন্ট বা আন্দোলন বলে মনে করছি। আপনারা এটাকে দেখে করেছেন, পশ্চিমবঙ্গ সরকার পূর্ণাঙ্গ এখানে একটা সুন্দর উদ্যোগ নিয়ে করেছেন। যে কোনো উদ্যোগে মানে আমাদের আমরা পাশে আছি, পঞ্চায়েত এখানকার যারা আছেন, আমরা সঙ্গে সঙ্গে আছি। যখনই কোনো প্রয়োজন আমাকে যেভাবে পূর্ণাঙ্গরা দোলাদি নির্দেশ করবেন আমরা এখানে থাকবো। আমি সকলে বলবো এটা একটা এত ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার মেয়ে এবং ও মাস্টার ডিগ্রি করেছে আপনার এতে হসপিটাল এডুকেশনের উপর, তারপরে করেছে মেয়র কাউন্সিলর মেম্বার। ওকে আমি বলছি খুব আগ্রহ ছিলাম যেও আমি তোর সাথে ইন্ট্রোডিউস করে দেবো, তোমরা যেও। ওরা খুব আগ্রহ ছিল, নিজেও বাড়ির বাজার আমি কোনোদিন সাংসারিক মানুষ না, তো বাড়ির বাজার ওরা করেন, বলছিলাম যে তুমি দোকান থেকে রিক্সাটাকে করি। এবং ওরা খুব আগ্রহ ছিল। আমাদের যে মহিলা কাউন্সিলর আছে, মহিলা প্রধান আছে, আমি তো অনুরোধ করবো একটা ব্যবস্থাপনা করে ওদের কাছে এই বিষয়টা একটু প্রেজেন্ট করছে। অনেকটা বেশি আমাদের বিধানসভায় ৫খানা গ্রাম পঞ্চায়েত আছে, তাদের ৩জনই হচ্ছেন আমরা মহিলা, আমাদের প্রধান, আবার ৩জনই মহিলা প্রধান আমাদের, এবং আমাদের অনেকজন মহিলা কাউন্সিলর আছে। ওটা বিধানসভার মধ্যে 11টা যে ওয়ার্ড, তার মধ্যে অনেকে আছেন, 2জন এমআইসি আছেন মহিলা। আমরা তাদেরকে নিয়ে একটা আলোচনা সভা রাখতে পারি। আপনাদের সমগ্র আলোচনা দুটি করছেন যারা যারা কিন্তু খুব গুণী মানুষ। আগে দিন ইন্ট্রোডিউস করে যে প্রত্যেকে স্বসব ক্ষেত্রে খুবই গুণী মানুষ, তাহলে আমরা সুন্দর কাজ করছেন, তাদেরকে আমি সবসময় শ্রদ্ধা জানাই। আমি নিজে বিশ্বাস রাখি যে একজন রাজনীতিবিদ সব সময় তিনি পারদর্শী হতে পারেন এবং তাকেও মোট হয়ে সবার কথা শুনতে হয়, সব থেকে নিতে হয়। শিক্ষা নিতে, শিক্ষার কোনো বয়স হয় না। শিক্ষা বিষয়বস্তুর মধ্যে যুক্ত হয়েছে একটা আত্মশিক্ষা। একটা শিক্ষা হচ্ছে আমরা মানে সাধারণভাবে মুভমেন্টে নেমে শিখি, যে শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জনগণ বিবেক এই কাজটা আপনারা সুন্দরভাবে করছেন। আমি সকলকে আসা পূর্ণাঙ্গদাকে আমি অনেকদিন আগে দেখা হলো, পূর্ণাঙ্গদা একটু অসুস্থ ছিল, তার সুস্থ কামনা করি। পূর্ণাঙ্গদার মতো মানুষ, তার প্রয়োজন, তার বিষয় এটা থাকবেন, থাকেন। আমি এর আগেও ফোন করার চেষ্টা করি, পূর্ণাঙ্গদা
ফোনে যোগাযোগ হয়নি, কিন্তু দুলাদির সঙ্গে কথা বলেছি বা অন্য যারা আমাদের পূর্ণদিনের সঙ্গে যোগাযোগ রাখেন কাজে রাখে, তারা আমাকে প্রতিনিয়ত এই করেছি পূর্ণদিনের খবর কবি সুস্থ থাকি। আজকে একটা সুন্দর বিষয়, আমিও খুব ভাগ্যবান আছি, আমার কাছে প্রান্ত তুলেছি, আর আমার বিভিন্ন প্রবলেম তার মধ্যে থেকেও আজকে এমন অবস্থা, কালকে একটু বাড়িতে রেস্ট নেবো বলে কালকে রুটিন করছি, কিন্তু এমনই দুর্ভাগ্য, দেখুন আমরা পেপারে দেখেছেন যে আমার বিধানসভাতে 2 নম্বর ওয়ার্ডে 2 জন মানুষ বাস করে মারা গেছে, তাদেরকে নিয়ে আমাদের করতে হয়েছে সবটা নিয়ে। আমরা খুব ব্যথা করেছিল, আজকেও আমার সহকর্মী মানে খুবই আমার থেকে বয়সে ছোট ব্লাড ক্যান্সারের লড়াই করছে, সেই লড়াইতে আমরা সবাই তার সঙ্গে অংশগ্রহণ করেছি। সেই জন্য তাকে আপনাদের সকলের আমি সাফল্য কামনা করি, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আপনাদের এই বিষয়ে যাতে পরিপূর্ণ, আমি নিজেও বিধানসভার বিধায়ক হিসেবে এই জৈব সাগরের একটা আলোচনা চক্র আমাদের সমস্ত নাগরিকদের নিয়ে ডাকবো, আপনারা আপনাদের সমস্ত সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। আমার প্রমাণ জানানো আমাদের প্রবীণ একজন রাজনীতিবিদ, প্রবীণ মন্ত্রী, এই বিষয়ের উপর তার ভূমিকা এগুলো শেখার আছে, কারণ আমাদের বয়স 62, আগামী দিন হয়তো এমএলএ থাকলাম না, কোনো কিছু থাকলাম না, এই শিক্ষা আমাদের গ্রহণ করা থাকে যে তারা এই স্টিমের উপর দুর্দান্ত কাজ করছেন। অনেক সময় ধারণা আছে আজকের প্রজন্মে যে মন্ত্রী বললাম তখন কাজ করে মন্ত্রীর পর কাজ প্রমাণ করে দিয়েছেন স্টিমকে তিনি ভালোবাসেন, তার যে বিষয়, তার যে প্রাপ্য পাণ্ডিত্য তিনি মানুষের জন্য লিখেছেন। পূর্ণবিদাকে আমার নমস্কার, আমার অত্যন্ত শ্রদ্ধা, আমার চিরকালই ওনার প্রতি একটা আলাদা করে ছিল, আর আলাদা করে ছিল যখন ডিপার্টমেন্ট পাঠিয়ে করতাম তখন নানা কারণে তো কাছাকাছি আসতে পারতাম না, কিন্তু একটা শ্রদ্ধা পূর্ণবিদাকে বিধায়ক হয়েছেন। যেন সব থেকে বড় কথা, আমি যখন বিপরীতে চেয়ারম্যান, যেদিন উনি শপথ নিচ্ছেন তিনি আমাকে প্রথম বললেন যে আমি কদিন ধরে চেয়ারম্যান, আপনার এটা আপনার যে ধরনের অভিজ্ঞতা সেটা শেখাতে আপনার মানে এবং মানে ওনার কাছ থেকে কখনো আমরা বিরোধী পলিটিক্যাল পার্টি হিসেবে এমন কোনো ব্যবহার আচরণ পাইনি, যেটা বিষয়গুলো ভাগ্য পাণ্ডিত্য মানুষের যে ধরনের সৌজন্য দরকার সেটা আমাদের সবসময় পেয়েছি। এবং আমাদের হৃদয়ে ওনার একটা জায়গা আছে, ওনাকে আমি খুবই শ্রদ্ধা জানাচ্ছি। দুলাদি আছেন খুবই, আর আজকে সমীরদা আমার প্রাক্তন মানুষ দীর্ঘদিন বাদে দেখা হলো একই মঞ্চে, খুবই ভালো লাগলো যে এরকম মানুষগুলোর সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। আপনাদের সকলকে গুণীজনরা বসে আছে নেবেন, প্রত্যেককে আমার নমস্কার প্রণাম। বিধানসভার সকল নাগরিকের পক্ষ থেকে আমার নমস্কার নেবেন, আমার কৃতজ্ঞতা জানাবেন। আগামী দিন আপনারা যেভাবে আমাদেরকে বলবেন আমি আপনাদের সঙ্গে আছি। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়কে। এবং উনি বললেন যে আমাদের এই উদ্যোগে ওনার হার্দিক সায় রয়েছে, এবং আমরা আশা করছি আগামী দিনে আমরা বিভিন্ন আমাদের যে প্রক্রিয়া অনুষ্ঠান ইত্যাদি থাকবে আজকের মতো আবারও পাবো স্যারকে আমাদের সঙ্গে। আর এখন আমরা একটু অনেকগুলি প্রশ্ন আসলে পুনেন্দুদার এখন আমাদের সেশনে হয়তো ছিলেন না, কিন্তু চলতে চলতে অনেকগুলি প্রশ্ন উঠে গেছে আর কি। তো সেই কারণে আমরা ভাবছিলাম যে একটু পুনেন্দুদার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি ফার্স্ট হাফে যে সমস্ত প্রশ্ন উঠেছে একটু ছোট করে আমাদের বলেন, কিন্তু বলবেন একটু পুনেন্দুদা, তো আমরা একটু শুনবো। তারপর আমরা আমাদের সঙ্গে আছে স্নেহা। তো এই যে সমস্ত পশরা সাজিয়ে রেখেছে, ওপরে একটা ল্যাবরেটরি আছে, আপনারা আপনাদের কৃষির মান উন্নয়ন কিভাবে করতে পারেন উনি বলবেন। তারপর আমাদের সঙ্গে রয়েছেন পাভেল মজুমদার, উনি আমাদেরকে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, যেটা আমরা সবাই কম বেশি ভুগে থাকি, পোকার আক্রমণ হচ্ছে, তো ওনার একটা দীর্ঘদিনের পড়াশোনা অভিজ্ঞতা সেটাও একটা আমরা পরস্পর বিনিময় করব। এটাই আমাদের পরবর্তী সেশন, কিন্তু তার আগে একটু পুনেন্দু বসু মহাশয়, পুনেন্দুদা আছেন, আমরা একটু ওনার কাছ থেকে কিছু কথা শুনে নিই আমাদের আবার পথ চলাটাকে শক্ত করার জন্য। একটু বসেই বলছি। আচ্ছা, প্রশ্ন মানে প্রশ্ন তো মানুষের মনে থাকে, সবসময় সেগুলো সামনে আসে না। কখনো কখনো আলাপ আলোচনার সুযোগ পেলে কিছু প্রশ্ন সামনে আসে। তো যাই হোক, আজকে অনেক আলোচনা হয়েছে। আমি আপনাদের সকলকে বলবো, এখানে উদয় ভানু রায়ের কি খাবো কেন খাবো একটা বই আছে, এটা পারলে আপনারা কিনে নেবেন এবং সেটা পড়বেন আপনারা সকলে। আরো অনেকের অনেক বই আছে জৈব চাষবাস সম্পর্কে।
আমি শুধু দু একটা মৌলিক কথা বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, সত্যি গরু ছাড়া জৈব চাষ হয় না। জৈব চাষে যে ভিত্তি সেটা হচ্ছে গরু। গরুকে বাদ দিয়ে জৈব চাষ করতে গেলে সেই জৈব চাষ এগোবে না। অনেকে অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা এগোতে পারে। আমাদের রাজ্য সরকার 2002 সালে অনেকগুলো জৈব গ্রাম তৈরি করবেন ঠিক করেছিলেন। 36টা এরকম জৈব গ্রাম তৈরি করার সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু তারপর সেগুলো একে একে সব নষ্ট হয়েছে, গোটা দুই হয়তো টিকে আছে। এর প্রধান কারণ ছিল, আজকে এসেছি আলোচনায়, যে সারে মাটি বা ছাই দিয়ে ভেজাল দেওয়া। তো মাটি বা অন্যের কাছ থেকে কিনতে গেলে সে তো করতেই পারে। জৈব চাষের দ্বিতীয় বিষয় হলো গরুর পর, দ্বিতীয় বিষয় হলো নিজের সার এবং নিজের কীটনাশক নিজে তৈরি করতে। না হলে জৈব চাষ আপনি করতে পারবেন না। নিজে তৈরি করলে খরচ অনেক কম হবে, এবং তাতে আপনি তো নিজেরটাই নিজে ভেজাল দেবেন না। কাজেই এইটা যারা জৈব চাষ করতে চান, এই পরিশ্রমটা তাদের করতে হবে। তৃতীয় বিষয় হলো, জৈব চাষের ধারণাটা হচ্ছে একটা সামগ্রিক ধারণা, যেখানে আছে প্রকৃতি, জল, বায়ু, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং আমরা যে প্রকৃতির অংশ, এইটা প্রথম স্বীকার করে নিতে হবে। আমরা প্রকৃতির বাইরের লোক নই। প্রকৃতি আলাদা এবং আমরা আলাদা একদমই নই। প্রকৃতির অংশ হিসেবে যদি নিজেকে আমি স্থাপিত করতে পারি, তাহলে প্রকৃতির সাথে আমার যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটা হবে ভালোবাসার সম্পর্ক। প্রকৃতিকে কোনোভাবেই আমি ধ্বংস করব না। গাছ সেই কাটে, দুজন কাটে। একজন হচ্ছে যার খুব প্রয়োজন আছে, কাঠটা কেটে সে বিক্রি করতে পারবে, তাহলে তার সংসার চলবে। আর একজন হচ্ছে কাঠ চোর যারা, তারা কাঠ কাটে এবং সেগুলো চুরি করে বিক্রি করে। তো গাছ কাটা, ধরুন আমরা গাছ কাটবো না এবং গাছ কাটতে দেব না, এইটা জৈব আন্দোলনের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতিকে রক্ষা করব। পাড়ার যে পুকুরটা আছে, সেই পুকুরটা বোঝাতে দেব না, সেটাকে রক্ষা করব। বহু ধরনের বিষয় আপনারা জানেন। আপনারা জানেন না এরকম না, আপনারা জানেন চাষবাস করতে গেলে খেতে খামারে এখন আপনি মৌমাছি দেখতে পাবেন না, আপনি হরিণ দেখতে পাবেন না, মাঠে কেঁচো দেখতে পাবেন না। চাষবাসের সাথে এগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক। সেই দুঃখের কথা কি, পটল চাষে আমি নিজের চোখে দেখেছি, অনেকেই হয়তো দেখেছেন, সেটা হচ্ছে পরাগ মিলন। সেটা কোনো কীট পতঙ্গ করছে না, মানুষ নিজের দুহাতে পরাগ মিলনটা করে দিচ্ছে। এর থেকে খারাপ জিনিস আর হয় না। তো কাজেই আমাদের মৌমাছিদের বাঁচাতে হবে এবং এই সমস্ত কীট পতঙ্গকে বাঁচাতে হবে। শুধু তাই নয়, প্রকৃতি যে একটা বিশাল সাম্রাজ্য, সেই প্রকৃতির সাথে আমার যে ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে তার থেকে যেটা বেরোবে। আজকে দেখুন, সবাই আমরা খুব চিন্তিত। সুন্দরবনের মানুষ যারা আছেন, তারা এই যে পৃথিবী গরম হয়ে উঠছে, তার ফলে সমুদ্রের জল গরম হচ্ছে, এবং সব মিলিয়ে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় এবং নানা রকম টর্নেডো থেকে শুরু করে বহু কিছু, সেগুলো আমাদের ধ্বংস করে দিচ্ছে। আমরা ভয় পাচ্ছি। আমরা প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতি তো তার প্রতিশোধ নেবেই। এটা খুব স্বাভাবিক নিয়মে হচ্ছে যে আমরা ধ্বংস করেছি,
তার উত্তর প্রকৃতি আমাদের দিচ্ছে। তো ঠিক সেইভাবে প্রকৃতির যে নিয়ম শৃঙ্খলা, সেই নিয়ম শৃঙ্খলাকে আমরা ভাঙব না, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রকৃতির নিয়ম হচ্ছে সেখানে যাদের জীবন আছে তারা সবাই থাকবে, এটা তাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। আমার যেমন অধিকার আছে বেঁচে থাকার, একটি প্রত্যেকটি কীট পতঙ্গ সবারই বেঁচে থাকার অধিকার, এইটাকে স্বীকৃতি দিতে হবে। আমাদের দিক থেকে আমরা যদি এইটা ভালোভাবে না বুঝতে পারি যে প্রকৃতিতে প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে, একটা সাপেরও ভূমিকা আছে, একটা ব্যাঙেরও ভূমিকা আছে, একটা বাঘেরও ভূমিকা আছে, একটা হরিণেরও ভূমিকা আছে। এই সবাইকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, আর প্রাকৃতিক নিয়মেই কোনো জিনিস যদি, কোনো প্রাণী যদি অতি সংখ্যক হয়ে যায়, তাহলে প্রাকৃতিক নিয়মেই তার ধ্বংস হবে। তার জন্য আমাকে খুব একটা কিছু করতে হবে। আজকে গাছপালা থেকে শুরু করে চাষবাস, পোকামাকড়, তো পোকামাকড় আগেও ছিল, ছিল না এরকম না। পোকামাকড় তাকে কি করে সংযত করা যায়, তার জন্য আমাদের দেশীয় কতগুলো প্রথা ছিল, সেই প্রথাগুলো আমরা সব হারিয়ে ফেলেছি। যেমন ধরুন নিম পাতা, হলুদ, এর যে ব্যবহার, মানুষ বহু কাল ধরে এটাকে ব্যবহার করছে। এবং নিম তেল, এটা পোকাকে আটকাবার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়। নিম তেলের সাথে যদি রসুন ব্যবহার করা যায়, রসুনের রস, সেটা আর একটা ওষুধ তৈরি হয়। এগুলো আমরা করে করে দেখেছি। এবং এই বিষয়ে যারা বলেন যে অনেক পোকামাকড় হচ্ছে, কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, আমি প্রথম বলবো যেটা, সেটা হচ্ছে এত কন্ট্রোল করার দরকার কি? এই অধিকার তোমাকে কে দিল সমস্ত পোকামাকড়কে কন্ট্রোল করতে হবে? তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যেটা, যে পোকামাকড় যাতে ব্যাপকভাবে ফসল না খায়, অল্প ফসল তারা খাবে, তারা বাঁচবে কি করে? সেটা তার অধিকার। অল্প কিছু ফসল খাওয়া তার অধিকারের মধ্যে পড়ে। আমরা তো ধরুন শাকসবজি, এগুলো তো আমরা প্রচুর তৈরি করি, এর 30% নষ্ট হয়ে যায় ভালো রাখার জায়গার অভাবে। তাহলে শুধু পোকামাকড় খেয়ে গেলেই সব নষ্ট হয়? একদমই না। ধান, চাল, গম গুদামে রাখার জন্য নষ্ট হয়ে যায়, ঠিক মতো রাখা হয় না সেই কারণে। তাহলে এগুলো সম্পর্কে মানুষের নিজস্ব যে ধারণাগুলো ছিল, সেই জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এখন সব বিষয়ে জ্ঞান দিচ্ছে কে? জ্ঞান দিচ্ছে সিনজেন্টা বলে একটা কোম্পানি। এটা আমেরিকান কোম্পানি, আমাদের এখানে তার দালালরা রয়েছে, এবং তারা এমন করছে চাষির হাতে আর বীজ থাকবে না। আর সেই বীজে আপনি একবার চাষ করলে সেই বীজ আর দ্বিতীয়বার আপনি পাবেন না। তার মানেটা কি দাঁড়ালো? কৃষকের হাতের ক্ষমতা, তার জল, তার বীজ, তার মাটি, সেইগুলো যদি কেউ কেড়ে নেয়, তারপর হাজার অট্টালিকা বানালেও আমরা কিছু করতে পারবো। আমাদের সেই জায়গা থেকে কৃষকদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা আনতে হবে। কৃষক ভাইরা এখানে যারা আছেন, তারা এসছেন, কষ্ট করে এসছেন, তাদের কাছে আমরা কতটা জানি থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে তারা কতটা জানেন, সেইটা আমাদের জানা। এইটা যদি আমরা ভালো করে জানতে পারি, তাহলে আমরা কিছু রাস্তা বার করতে পারি। তো এই রাসায়নিক নির্ভর দুনিয়া যেভাবে কি হলো, আমরা একটা উল্টো কথাটা বলছি কেন? যে প্রকৃতি নির্ভর আমাদের জায়গা যেতে হবে, রাসায়নিক নয়। নো টু ইনঅর্গানিক, নো টু ইনঅর্গানিক, এই কথাটা আমরা বলছি এই জন্যে যে ইনঅর্গানিক ব্যবস্থায় চাষ করে আমরা কি পেয়েছি? স্বাস্থ্যহানিটা পেয়েছি। আমাদের এই পৃথিবীতে যে রোগগুলো ছিল না, এক এক করে সেই রোগ, ধরুন ডায়াবেটিস, কতদিনের রোগ?
আমাদের এই দেশে পৃথিবীর মধ্যে 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস রোগী, এবং তার মধ্যে বাংলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আজকে পাঞ্জাবের চাষিরা, তাদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে ক্যান্সার। আগে ঘরে ঘরে এত ক্যান্সার শোনা যেত না, আজকে কিডনির রোগ, চোখের রোগ, এই রোগগুলো তো প্রধানত আসে খাওয়ার থেকে। খাবার যদি আমাদের ঠিকভাবে না হয়, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটার মধ্যে নাইট্রোজেন কতটা পরিমাণে রয়েছে, সেইটা অতটা পরিমাণে থাকলে তার কি ক্ষতি হয়, এগুলো আমাদের জানতে হবে। সব থেকে বড় সুবিধা হচ্ছে গাছ এবং এই শস্য, সব ধরনের সবুজ যা কিছু, সেগুলো তো আমাদের সব থেকে যেটা বেশি দরকার, সেটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেয়। তাহলে এদের মতো বন্ধু তো আর হয় না কোনো। এরা কি করে, এরা কার্বন ডাই অক্সাইড নিজেদের খাবার তৈরির জন্য নিজেরা নিয়ে নেয়। যত ছোট চারা গাছই হোক না কেন, এই প্রক্রিয়া ছাড়া সালোক সংশ্লেষ আপনারা অনেকে পড়েছে, তার অন্তর্বস্তুটা কি, এই সব কিছু মিলে আজকে দেখুন, সবজির মধ্যে জল বেশি থাকলে সেই সবজি খুব তাড়াতাড়ি পচবে, সবজির মধ্যে যত জল কম থাকবে তত সেই সবজি বেশি দিন থাকবে। এগুলো কতগুলো মৌলিক ধারণা, যে আপনি সবজিটাকে সব দিক থেকে জল একেবারে জলে জল করে দিলেন, যখন আপনার ক্যানেলের জল এলো তখন আপনি আর কোনো দিকে তাকালেন না, পুরো মাঠ ভরিয়ে দিলেন জলে, এটাতে হবে না। তাই নিয়মগুলোকে খুব ভালো করে জানতে হবে, সব ধরনের নিয়ম। জৈবর দাম বেশি, অজৈবর দাম কম, এটা একটা বলা যেতে পারে ছড়ানো মিথ্যা। এই মিথ্যাটাকে ছড়ানো হয়েছে। প্রাকৃতিক নিয়মে যদি আমি চাষ করি, তাহলে আমার খরচটা কোথায়? এটা একটা ভুল ধারণা যে জৈব চাষ করতে গেলে বোধহয় খরচ বেশি। খরচ বেশি কাদের হবে? যাদের মূল জিনিসগুলো নেই, যাদের গরু নেই, ঠিকমতো জমি নেই, এবং যারা নিজেরা সার এবং কীটনাশক তৈরি করেন, তাদের জন্য জৈব চাষ নয়। জৈব চাষ তাদের জন্য যারা এটাকে আবার ফিরিয়ে আনবে। দেখুন, কঠিন বিষয়, অনেকেই হয়তো চেষ্টা করছেন, সমস্ত চেষ্টারই একটা ফল আছে। তো সেই ফলটা হচ্ছে, আমরা যেমন বাংলায় বলি না, যত মত তত পথ। আমাদের এই অর্গানিকটাও হচ্ছে, এটা হচ্ছে অনেক মত আছে, এইভাবে করো, এইভাবে করো, সেইভাবে করো, কিন্তু আমরা সবাই গিয়ে শেষ পর্যন্ত মিলতে চাই একটা লক্ষ্যে। সেই লক্ষ্যটা হচ্ছে বিষমুক্ত খাবার খাওয়া। যে রাস্তা দিয়ে যান না কেন, সে যদি বিষমুক্ত খাবার তৈরি করতে না পারেন, তাহলে তার মতামতের কোনো দাম নেই। এইগুলো আমাদের দেখতে হবে, যে আমি এক বছর করলাম, খুব ভালো হলো। জৈব হচ্ছে একটা ধারাবাহিক বিষয়, একসাথে করতে হয়। আজকে আলোচনা শুনছিলাম আমি, ধরুন মহিলারা, রাজ্য সরকার অনেক চেষ্টা করেছিল মুরগি দেওয়ার, হাঁস দেওয়ার, যেখানে যেখানে শুকর দেওয়া সম্ভব শুকর দেওয়ার। তাকে শুধু চাষ কেন, চাষের সাথে মাছ, মাংস, ডিম, এই সবগুলোকে যদি আমরা জোড়া লাগাই, একটা ছোট ডোবা, সেটাকে কি করে বাঁচিয়ে আমি সেখানে ভালো মাছ চাষ করব, তাহলে এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেটেড। একটুও জমি ফেলে রাখবো না। আমার ঘরের চারপাশে যতটুকু জমি আছে, কিচেন গার্ডেন, বা প্রত্যেক দিন আমার যে সবজি লাগে, সেই সবজি তৈরি করব। এখন তো ছাদে পর্যন্ত চাষ হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলোকে জৈব চাষের মধ্যে আনতে হবে। সার নানা ধরনের হয়,
সেগুলো নিয়েও কথা বলতে হবে, জানতে হবে। ধরুন একজন বলছিলেন তরল সার, যারা যেখানে এখানে ট্রেনিং নিয়েছেন তারা তরল সার তৈরি করতে পারে। সবুজ যে শ্যাওলা, ছোট ছোট শ্যাওলা, অ্যাজোলা বলে যাবে, সেই অ্যাজোলা সেটা ধানের খেতে পর্যন্ত ভালো কাজ দেয়। আমাদের সেই স্বপ্ন দেখতে হবে আবার ধানের খেতে হাঁস এবং মাছ এই দুটো খেলে বেড়ায়। এই হাঁস এবং মাছ যদি খেলে বেড়ায় তাহলে আপনাকে খুব কষ্ট করতে হবে না, ওখানে অক্সিজেন এমনি এমনি চলে আসে ঠিক মতো যদি আপনি এটা করতে পারেন। দেখ, আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করবো না, আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের, যারা কৃষক ভাইরা এসছেন তারা এইটা মনে করুন, লোক যখনই জিজ্ঞেস করবে যে এইটা জৈব বুঝবো কি করে, তাদের ক্ষেত্রে একটাই উত্তর, সেটা হচ্ছে খেয়ে। বাজার থেকে জিনিস কিনে আনুন, সেটা খান, আর জৈব জিনিস সেটা কিনে আনুন, সেটা খান। দুটোর মধ্যে যদি তফাৎ ধরতে পারেন তাহলেই বুঝবেন যে কোনটা জৈব কোনটা জৈব নয়। তফাৎটা মৌলিক। জৈব উৎপাদন, রান্নায় মিষ্টি দিতে হবে না। প্রকৃত জৈব চাষ করলে সেটা তার অদ্ভুত এক ধরনের মিষ্টত্ব এমনি তৈরি হবে, খেতে ভালো লাগবে। আর জৈব উৎপাদিত ফসল আপনি নিয়ে আসলেই একদিনে পচে যাবে না। এরকম অনেকগুলো বিষয় আছে যেটা দেখে বোঝা যাবে কোনটা জৈব কোনটা জৈব না। এবার ধরুন একটা সাধারণ সর্ষের তেলের কথা বলছি, যদি আপনার মনে সংশয় থাকে যে এই তেলটা এতে বিষাক্ত হতে পারে বা ঠিক না, তাহলে কিচ্ছু না, আপনি শুধু এক ফোঁটা তেল আপনার হাতের উপরে রাখবেন, রেখে সেটা ঘষতে থাকবেন। যদি দেখেন যে সেটা উবে গেল আর রইল না, কিছুই রইল না, এমনকি ঝাঁসটুকু পর্যন্ত রইল না, সেটা খাঁটি তেল বুঝতে পারবে খুব সহজে। এগুলো হচ্ছে গ্রামীণ প্রথায় আগে যেভাবে চেনা যেত। শিয়াল কাটা দিয়ে তেলটা করেছে কিনা গ্রামের প্রাচীন লোকেরা সেটা সঙ্গে সঙ্গে ধরে পেতে পারে। এইটুকু সাধারণ পদ্ধতি, নাহলে শিশুদের কি করে তারা নির্ভয়ে তেল মাখাতে। আজকে তো এসব উঠে গেছে। আর একটা জৈবিক বিষয়ে বলি, শিশুদের বিশেষ করে বারণ করবেন বাইরে খাওয়া। আজকে বাইরের খাওয়া এইটা হচ্ছে স্বাস্থ্যহানির সব থেকে বড় কারণ। বাইরে যত ধরনের খাওয়া পাওয়া যায় তার সবকিছুই অজৈব পদ্ধতিতে তৈরি এবং সেগুলো খুব স্বাস্থ্যহানিকর সব দিক থেকে। এগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তার থেকে বেরোবে কোনটা খাবো কোনটা খাবো না এবং কি খাবো কি খাবো না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ পূর্ণেন্দু বসু মহাশয়কে, আমাদের পূর্ণেন্দু দাকে। যতই শুনি